আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় ২ মাস হতে চলল। দুটো বিষয় সরকারের প্রশংসা না করলেই নয়। সেটি হলো মেট্রো রেল খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা। তারপর মেট্রো রেল সম্পর্কে সাবেক স্বৈরাচারী সরকার যে কথা বলেছিলেন, বিশেষ করে মেরামতের ব্যাপারে ৩০০ বা ৪০০ কোটি টাকা লাগবে, সেটা যেভাবে আসছে যে খুব অল্প পয়সার মধ্যে দেশীয় প্রযুক্তি দিয়ে এটি করা হয়েছে। এবং তো যেটা জানতে পারলাম যে মাত্র ১ কোটি টাকা ব্যয়ে এই কাজটি মোটামুটি করে দেওয়া হয়েছে। যাই হোক, এটা অবশ্যই প্রশংসা দাবি রাখে। ২ নম্বর হলো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি, জাইকা, যারা ঋণ দান করে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিশ্বাস করে হোক, সম্পর্কের কারণে হোক, একেবারে অনেকটা দরাজ দিল হয়ে এগিয়ে এসেছেন এবং ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা একদিকে ভালো সংবাদ যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা রয়েছে, সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের যে প্রবলেম রয়েছে, সেগুলোর জন্য একটা ভালো সুসংবাদ। কিন্তু একই সঙ্গে এটি খুবই একটা খারাপ সংবাদ আমাদের জন্য যে এই বিপুল অঙ্কের ঋণ এটি গ্রহণ করে তা বাস্তবায়ন করার জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার, সেটি যদি না থাকে, তাহলে এই ঋণ শেখ হাসিনার জমানাতে যতটা লড়র বড়র হয়ে গেছে, তার চেয়ে আরও বেশি করে লড়র বড়র হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন যে এই সরকারের আমলের যে দুর্বলতা, প্রশাসনিক দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন নিয়োগ এবং বদলিতে যে পরিমাণ অর্থনৈতিক লেনদেন হয়েছে, ঘুষ দুর্নীতি হয়েছে, এটি এখন টক অফ দ্য কান্ট্রি। তো ৩ কোটি টাকা দিয়ে, তাও আবার চেকের মাধ্যমে, একজন ডিসি নিয়োগ, এটি বাংলাদেশে কেউ কল্পনা করতে পারেনি। সেই ঘটনা কিন্তু এই সময়টিতে হয়েছে। এনিওয়ে, এখন আমরা যেটা বলছিলাম যে ইউনূসের যারা সমর্থক রয়েছেন, তাদের বক্তব্য হলো যে ১৫টা বছর সুযোগ আপনারা বঞ্চিত ছিলেন, কথা বলতে পারেননি, জুলুম ছিল, নির্যাতন ছিল। তো হঠাৎ করে এই সরকার আসলো, আসার সঙ্গে সঙ্গে আপনারা এত অধৈর্য হয়ে কেন পড়েছেন? অ্যাটলিস্ট ১৫ মাস তো তাকে সময় দেবেন। বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, মূলধারার যারা রাজনৈতিক দল, তাদের সঙ্গে জনগণের একটা সম্পৃক্ত থাকে। মন্ত্রী বলেন, এমপি বলেন, সবার মাধ্যমে জনরোষটা আসলে এখানে মিনিমাইজ হয়। তো কাজেই এটা নির্বাচিত সরকারকে ১৫ মাস দেওয়া আর অনির্বাচিত সরকারকে ১৫ দিন দেওয়া, এটি রাজনীতির ভাষায় বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এক নয়। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে কর্মতৎপরতা বা সিদ্ধান্তগুলো, এগুলো আসলে ১৫ দিনের মধ্যেই দৃশ্যমান এবং আশা ব্যঞ্জক এবং আশা জাগা নিয়ে হওয়া উচিত ছিল, যেটি আসলে আদৌ হয়নি। এবং এটি না হওয়ার কারণে কিন্তু আমরা অনেকে ধৈর্যহারা হয়ে পড়েছি। দ্বিতীয়ত, তার অনেক গুণাবলী রয়েছে। এত গুণাবলী না হলে পশ্চিমের দুনিয়ার যারা লোক আছে, তারা তো আমাদের মতো এত বেকুব নন। তারা ডক্টর ইউনূসের নামে পাগল, ইউনূস বন্দনা, তারপর শেষে সেই ইউনূস তোষণ, ইউনূসের জন্য তারা অনেক কিছু করছেন। কেন করছেন, কীভাবে করছেন, আমরা সেটা বলতে পারি না। তবে এখানে মূল ব্যাপার হলো যে পশ্চিমা জীবনটা খুব অদ্ভুত। এবং এখানে পশ্চিমারা যে কার অনুগত হয়, কার বিরাগ ভাজন হয়, এটা আমরা বলতে পারি না। বিশেষ করে ভারতীয়দের ব্যাপারে যারা একটু ভালো করে, তাদেরকে নিয়ে কিন্তু পশ্চিমা দুনিয়াতে নিদারুণভাবে একটা আগ্রহ থাকে। তো ডক্টর মোহাম্মদের ইউনূসের যে মূল সফলতা, সেটা হলো একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি যে গ্রামীণ ব্যাংক পরিচালনা করছেন বা উদ্ভাবন করেছেন, বা তিনি অন্যান্য যে সকল শিল্প উদ্যোক্তা হিসেবে কর্মকাণ্ড করেছেন, তার কর্পোরেট যে লাইফ এবং তার ইনোভেশন, এটাই কিন্তু তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি এই বিষয়গুলোর জন্য। তিনি কার্যত আমরা তাকে দেখেছি একেবারে সাধারণ সাদা সিধে একজন মানুষ, নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চান, নিজের কর্ম নিয়ে সুখ শান্তিতে থাকতে চান, কিন্তু পলিটিক্যাল যে লিডারশিপ, এটি তার মধ্যে কখনো ছিল না। এবং গত এই ২ মাসে আমরা তার মধ্যে কোনো রাজনৈতিক নেতৃত্বের যে জায়গাগুলো আছে, সেখানে বলতে গেলে শূন্য তো নয়, মাইনাস। তো তিনি এই গত ২ মাসে রাজনৈতিকভাবে আমরা আশান্বিত হব, তার প্রতি নির্ভরশীল হব, এরকম একটি সিদ্ধান্ত নিতে পারেননি, এরকম একটি কর্ম করতে পারেননি, এরকম একটি ফোকাস দিতে পারেননি। তিনি চমৎকারভাবে ইংরেজিতে কথা বলতে পারেন, বাংলাতেও তিনি কথা বলতে পারেন। এটা আশা জাগা নিয়া, মানুষকে আশা জাগায়। এবং আপনি দেখবেন যে যে সমস্ত মানুষ খুব যাকে বলা হয় অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে কথা দ্বারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ব্যর্থ এবং অশান্তিতে পরিপূর্ণ একটি জীবন তারা লিড করে। তো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি গ্রামীণ ব্যাংক আপনি ধরেন, এটি এরশাদ জমানাতে সরকারের আনুকূল্য নিয়ে এটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ব্যাংকটি ৯৬ সালে এসে দেউলিয়া হয়ে যায়, একেবারে দেউলিয়া হয়ে যায়। এবং বাংলাদেশ ব্যাংক থেকে শেখ হাসিনার সরকার তখন ৮০০ কোটি টাকা, চিন্তা করুন, ৯৬ সনে ৮০০ কোটি টাকা, এখন ৮,০০০ কোটি টাকার সমান, বিনা সুদে বা নামমাত্র সুদে এই ব্যাংকটিকে সাবসিডিজ দিয়ে এই ডক্টর মোহাম্মদ সেই ইউনূসের এই ব্যাংকটিকে রক্ষা করা হয়। উনি এই ব্যাংকের নাম ব্যবহার করে, এই ব্যাংকের মূলধন ব্যবহার করে
তিনি অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন বলে আওয়ামী লীগের লোকজন অভিযোগ করে, ইনক্লুডিং গ্রামীণ ফোন। আবার সেই গ্রামীণ ফোনে তার শেয়ার, টেলিনরের সাথে তার যে চুক্তি, এসব নিয়ে যে সকল দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এগুলো নিয়ে আমরা বাংলাদেশে কিন্তু কেউ আমরা জানতাম না। সেই নরওয়ের যে একটি টেলিভিশন, তারাই কিন্তু প্রথম এই গ্রামীণ টেলিকম নিয়ে, ডক্টর ইউনূসের অর্থনৈতিক লেনদেন নিয়ে কিন্তু প্রথম তারা সেই রিপোর্ট তারা প্রকাশ করে, যারা সারা দুনিয়ায় হইচই পড়ে যায়। এবং ওটার পর থেকে কিন্তু বাংলাদেশেও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে নেতিবাচক আলোচনা শুরু হয়। তো তার গ্রামীণ টেলিকম, তারপরে তার গ্রামীণ চেক, তারপর বলতে গেলে তিনি আরেকটা ফ্রান্সের সাথে গ্রামীণ ড্যানন একটা দই তৈরির কারখানা করেছিলেন, অনেকগুলো টাকা, প্রায় 800 কোটি টাকা ব্যয় করে একটা দইয়ের কারখানা তিনি করেছিলেন। এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু ব্যর্থ হয়েছে এবং এখানে বলতে গেলে ব্যাংক্রাফট, এই জিনিসগুলো ব্যাংক্রাফট হয়েছে। এবং এখানে তার কত টাকা লস হয়েছে এবং এই টাকাগুলো তিনি গ্রামীণ ব্যাংক থেকে নিয়েছেন, গ্রামীণ টেলিকম থেকে নিয়েছেন, নাকি বিদেশে বক্তৃতা করে বিবৃতি দিয়ে সেখান থেকে উপার্জন করেছেন, এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো জানি না। ফলে কাজেই একটা মানুষের যে সফলতা, জীবনের সব ক্ষেত্রে যে সফলতা, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যদি না থাকে, তাহলে সেই মানুষকে দ্বারা আসলে অন্য জীবনের যে সেক্টরগুলো রয়েছে সেখানে বড় কিছু হওয়া সম্ভব না। দিস ইজ ওয়ান। সেকেন্ড হলো, রাজনীতি এমন একটা বিষয়, এখানে শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপ, ভীষণ সাহস, দক্ষতা, অভিজ্ঞতা, এগুলো থাকতে হবে। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল যে যোগ্যতাটা দরকার, সেটা হল তার পলিটিক্যাল লিডারশিপ, পলিটিক্যাল ভিশন, পলিটিক্যাল মিশন। তো এই জায়গাটাতে আমি এখনো পর্যন্ত তাকে শূন্য দেখতে পাচ্ছি, একেবারে শূন্য। আর এই শূন্য নিয়ে তিনি গত 2 মাসে যে কর্মকাণ্ড করেছেন, সেটাকে শূন্য নিচে মাইনাসে চলে এসেছে তার কর্মকাণ্ড। এর ফলে কি হচ্ছে, আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বের এই সরকার আরো অনেকগুলো নতুন নতুন সমস্যা তৈরি করেছেন। পুলিশের নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, ব্যাংকগুলোতে হয়েছে, বিমাগুলোতে হয়েছে, রাজনৈতিক সেক্টরে যে অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে। এরপরে যে মানুষগুলো 15 দিন আগে তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে তার পিছনে কথা বলেছে, ইনক্লুডিং জামাত, বিএনপি সহ অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো, তারা সবাই এখন মানে তার বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলছেন, এটা কোনো অবস্থাতেই এমন ইঙ্গিত বহন করে না যে তার পেছনে জাতি থাকবে এবং আরো 15 মাস তার জন্য অপেক্ষা করবে।